আসন্ন ডব্লিউবিপি এসআই পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। এরপরে আমি অঙ্কটাকে করে দেব। প্রথম প্রশ্নে বলেছে 7টি শিশু যাদের জন্ম তারিখ একই তারা পরপর 7টি বছরে জন্মগ্রহণ করে। বয়সে বড় 3জন শিশুর বয়সের সমষ্টি 63 বছর, বয়সে ছোট 3জন শিশুর বয়সের সমষ্টি কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 7জন শিশু যাদের জন্ম তারিখ একই তারা পরপর 7টি বছরে জন্মগ্রহণ করেছে। আমি এই 7জন শিশুকে এখানে রাখলাম। এর মধ্যে আমি ছোট থেকে বড় এইভাবে সাজিয়েছি, এইটা ছোট, তারপরের জন ইনি সবচেয়ে বড়। এবার বয়সে বড় 3জন শিশু বলতে আমি এই 3জনকে বুঝবো। এই 3জন শিশুর বয়সের সমষ্টি 63 বছর। 3জনের বয়সের সমষ্টি যদি 63 হয় তাহলে 3জনের গড় বয়স কত? তোমরা বলবে 3 দিয়ে ভাগ অর্থাৎ 21। এই যে 21 আসবে সেই 21 হবে এই 3জনের মিডিল অর্থাৎ এইখানে। কেন? দেখো পরপর 3টে সংখ্যা, মনে করো 1 2 3। আমি যদি বলি এদের গড় কত, তোমরা বলবে এদের গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা, যেহেতু এটা পরপর 3টে সংখ্যা আছে। দেখো 3 2 5 আর 1 6, 6কে যেহেতু 3টে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করলে আমি পাবো 2। অর্থাৎ এই 3টে সংখ্যার গড় বলতে আমি বুঝবো এদের মধ্যে মিডিল যে সংখ্যাটা আছে সেটাই গড়। এক্ষেত্রেও তাই, এই 3টে সংখ্যার সমষ্টি দেওয়া আছে 63, তাহলে 3টে সংখ্যার গড় কত হবে? 21। 21 আমি কোনটায় বসাবো? এই 3টের মধ্যে মাঝখানে যেটা আছে তাকে আমি 21 বসাবো। তাহলে এটা যদি 21 হয় তাহলে এটা হবে 22। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরা পরপর 7টা শিশু পরপর 7 বছর জন্মগ্রহণ করেছে। 21-এর পর 22 অর্থাৎ এই শিশুর বয়স সবচেয়ে বেশি। তার আগের শিশুর বয়স 20, তার আগে 19, তার আগে 18, তার আগে 17 এবং তার আগে 16। বলেছে বয়সে ছোট 3জন শিশুর বয়সের সমষ্টি কত? বয়সে ছোট 3জন শিশু হচ্ছে এরা, এদের বয়সের সমষ্টি চেয়েছে। এদের বয়সের গড় কত হবে? তোমরা বলবে আবার একই কেস, 16 17 18 পরপর 3টে ফিগার আছে, এই মাঝখানেটা হচ্ছে গড়। তার মানে এই 3টে শিশুর গড় বয়স 17, বলেছে এদের সমষ্টি কত? আমরা সমষ্টি করব, যেহেতু 3জন শিশু আছে তাই 3 দিয়ে গুণ করে আমরা বলবো সমষ্টি 51 বছর, যেটা অপশন নাম্বার 1-তে আছে। চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 3 বছরে 3.3 গুণ হলে সুদের হার নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় বলেছে যে 3 বছরে 3.3 গুণ হয়েছে। এটাকে যদি ক্যালকুলেশন করো, 3 আসতে 24, 3 27 গুণ হয়েছে। এটা বলতে বোঝায় যে 3 বছর আগে যদি 8 থাকতো তাহলে 3 বছরে সেটা 27 হয়েছে। কি বললাম? 27 গুণ বলতে বোঝায় যদি প্রথমে 8 থাকে তাহলে এখন অর্থাৎ 3 বছর পর 27 হয়েছে। যেহেতু এখানে 3 বছর বলা আছে তাই এই ফিগারটাকে এমন করে ভাঙো যার কিউব এইটা হবে। যেমন মনে করো আমি এটাকে 3/2 লিখে কিউব করতে পারি। কেন? 3-এর কিউব মানে 27, 2-এর কিউব মানে 8। তাহলে এইটা হয়েছে 3 বছর পরে। আমি যখন এরকম ফিগারে আনতে চাইছি, আমি চাইছি যে প্রথমে অর্থাৎ প্রথম বছরের শেষে কত টাকায় পরিণত হয়েছিল। তাহলে এখানে 3 বছর দিয়েছে বলে আমরা এই সংখ্যাটাকে কিউবে পরিণত করলাম। যদি 2 বছর দেওয়া থাকতো এই সংখ্যাটাকে আমরা স্কোয়ারে পরিণত করতাম।
বোঝা যাচ্ছে? এবার দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে যে ফিগারটা আছে এটা মানে কি, এইটা যখন আসছে এই ফ্র্যাকশনটা, এটা মানে হচ্ছে প্রথম বছরে প্রথমে যদি 2 টাকা ইনভেস্ট করো, প্রথম বছরের শেষে তুমি 3 টাকা পাবে। এটা এই ব্র্যাকেটের ভিতরে ফিগারটা প্রথম বছরের হিসেব দেয়। অর্থাৎ 2 টাকা ইনভেস্ট করলে 3 টাকা পাবে। ইন্টারেস্ট কত পাচ্ছ? তুমি বলবে 2 টাকা দিয়ে 3 টাকা পাচ্ছি মানে 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। আমি বললাম 2 টাকায় 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে ইন্টারেস্ট রেট কত? তোমরা 100 দিয়ে এটাকে গুণ করবে, গুণ করে বলবে রেট অফ ইন্টারেস্ট 50%, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, যদি সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করছো, 5 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করছো, করলে 3 ভাগশেষ থাকছে। ভাগফল যা কিছু ধরে নাও, যা মনে আসে তাই ধরো। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি মনে হচ্ছি ভাগফল 1। তাহলে এখানে কত ছিল? তোমরা বলবে এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ 5 একে 5, তার সঙ্গে ভাগশেষ যোগ করব, অর্থাৎ 3 যোগ করলে এটা পাবো 8। তার মানে আমি মনে করলাম সংখ্যাটা হচ্ছে 8, যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। এবারে বলেছে ওই সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করছো। ওই সংখ্যা মানে কি? আমি সংখ্যাটা 8 ধরেছি, এর বর্গ অর্থাৎ 8 স্কোয়ার, এই 64কে এখন 5 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। 5 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 12, ভাগশেষ কত হবে? 4। চেয়েছে ভাগশেষ কত হবে, দেখলাম ভাগশেষ হবে 4, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। পরের প্রশ্নে বলা হয়েছে দুটি মৌলিক সংখ্যা x ও y, x গ্রেটার দ্যান y এর লসাগু 161 হলে 3y মাইনাস x এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো দুটো মৌলিক সংখ্যার লসাগু যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটাকে এমন করে ভাঙতে হবে যেন দুটো সংখ্যার মৌলিক সংখ্যার গুণফল রূপে থাকে। কেন এরকম বলছি? 2 আর 3 দুটো মৌলিক সংখ্যা। আমি যদি বলি 2 আর 3 এর লসাগু কত, তোমরা বলবে যেহেতু মৌলিক সংখ্যা তাই এটার সঙ্গে এটাকে গুণ করলেই লসাগু বেরিয়ে যাবে। 3 আর 7 দুটো মৌলিক সংখ্যা, এদের লসাগু কত হবে? তোমরা বলবে 3 7 21। কেন ডাইরেক্ট গুণ করে দিচ্ছি? তার কারণ হচ্ছে এরা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার লসাগু যেটা আসবে, সেই লসাগুটাকে ভেঙে আমি এই দুটো মৌলিক সংখ্যাই পাবো, আর কিছু পাবো না। এখানে এরকম বলেছে যে x আর y দুটো মৌলিক সংখ্যা যাদের লসাগু 161। আমি 161কে এমন করে ভাঙবো যেন দুটো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ পায়, তার কারণ দুটো মৌলিক সংখ্যার লসাগু এখানে দেওয়া আছে। 161কে আমরা এইভাবে ভাঙতে পারি 23 গুণিতক 7, 7 23 161। এদের মধ্যে একটা x একটা y এবং x গ্রেটার দ্যান y। তাহলে আমি বলবো এই দুটোর মধ্যে যেহেতু 23 বড়, তাহলে এটা হচ্ছে x এর মান, এবং 7 যেহেতু ছোট তাহলে 7 হচ্ছে y এর মান। বলেছে 3y মাইনাস x এর মান কত? 3y মাইনাস x, 3 ইন্টু y এর মান হচ্ছে 7, মাইনাস x এর মান 23, অর্থাৎ 21 মাইনাস 23 মাইনাস 2, এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। রাহুল 6 লিটার জলের মধ্যে 2 লিটার অ্যালকোহল মেশালো এবং দীনেশ 9 লিটার জলের মধ্যে 1 লিটার অ্যালকোহল মেশালো। শতাংশের বিচারে দুটি মিশ্রণে উপস্থিত অ্যালকোহলের পরিমাণের অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। দেখো রাহুল কি করছে, 6 লিটার জলের মধ্যে 2 লিটার অ্যালকোহল মেশাচ্ছে, আর দীনেশ 9 লিটার জলের মধ্যে 1 লিটার অ্যালকোহল মেশাচ্ছে। বলেছে শতাংশের বিচারে মিশ্রণে, খেয়াল রেখো, মিশ্রণে উপস্থিত অ্যালকোহলের পরিমাণ চেয়েছে। 6 লিটার জলের সঙ্গে যখন 2 লিটার অ্যালকোহল মেশাবো তখন মিশ্রণের পরিমাণ হবে 6 + 2 8 লিটার। এই 8 লিটারের মধ্যে অ্যালকোহল কত আছে, 2 লিটার। তাহলে আমি বলবো রাহুল 8 মধ্যে 2 অ্যালকোহল মিশিয়েছে। যেহেতু শতাংশের বিচারে বলেছে তোমরা এখানে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করে এটাকে পার্সেন্টেজ করতে চাইছো, কিন্তু আমি বলি এখানে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বার করার দরকার নেই। তার কারণ হচ্ছে পার্সেন্টেজ ইটসেলফ আ ফ্র্যাকশন নাম্বার। যেমন আমি যদি 20% বলি, এটাকে তোমরা 20/100 করতেই পারো, তাই না? আমরা এটাকে 1/5 লিখতে পারি। তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করে কেন আবার পার্সেন্টেজে ক্যালকুলেশন করব? 1/5 অংশ বলতে আমি কিন্তু 1/5 গুণিত 100 যদি পার্সেন্টেজে বার করতে চাই, তাহলে বেকার বেকার এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বা শতাংশের বিচারে বার করার দরকার নেই। তাহলে আমি দেখলাম রাহুল 8 লিটারের মধ্যে 2 লিটার অ্যালকোহল মিশিয়েছে, দীনেশ 9 লিটার জল 1 লিটার অ্যালকোহল অর্থাৎ 9 + 1 10 লিটার মিশ্রণের মধ্যে 1 লিটার অ্যালকোহল মিশিয়েছে। যদি শতাংশের বিচারে কারোর মনে আসে এটাকে 100 দিয়ে গুণ করবে, এটাকেও 100 দিয়ে গুণ করবে, কিছু আসে যায় না। বলেছে এই রেশিওটা কত, যখনই রেশিও নিচ্ছ এই 100 আর 100 কেটে যাবে, তাই যখনই পার্সেন্টেজ বলবে ফ্র্যাকশনেই রেখে দাও। এবার দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করব, এটাকে জাস্ট কাটতে পারো, ছোট করে নিতে পারো, অথবা 8 আর 10 এর লসাগু 40 দিয়ে দুই দিকে গুণ করতে পারো। আমরা কি করছি, 8 আর 10 এর লসাগু 40 দিয়ে দুই দিকে গুণ করে নিচ্ছি অনুপাত থেকে পুরো অনুপাতে লেখার জন্য। তাহলে কাটলে কত আসছে, 5:2। তাহলে শতাংশের বিচারে দুটি মিশ্রণে উপস্থিত অ্যালকোহলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:2, যেটা অপশন নাম্বার 3-তে আছে। যখন কোনো সংখ্যা x কে 289 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 18। যদি ওই সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করা হয় তবে y ভাগশেষ থাকে, y এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই অঙ্কগুলো আমরা নাম্বার সিস্টেমে করে এসেছি, যেখানে বলা হয়েছিল যে কোনো একটা সংখ্যাকে ভাগ করে প্রথম লাইনে দেওয়া হবে 18 ভাগশেষ থাকছে। এবার যখন ওই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করে ভাগশেষ চাইবে তখন আমরা প্রথম লাইনের যে ভাগশেষ থাকছে তাকেই যেটা দিয়ে ভাগ করতে বলছে দ্বিতীয় লাইনে সেটা দিয়ে ভাগ করব, করার পর যে ভাগশেষ থাকবে সেটাই আমাদের উত্তর হবে। কেন এটা হয় তার কারণটা দেখে নাও। দেখো এখানে বলেছে কোনো সংখ্যা x কে 289 দিয়ে ভাগ করছো, 289 দিয়ে ভাগ করছো একটা সংখ্যা, সেটা হচ্ছে x। আমরা এই সংখ্যাটা জানি না, আমি এই সংখ্যাটাকে যা খুশি মনে করতে পারি। আমি মনে করছি সংখ্যাটা হচ্ছে 289 প্লাস 18 ভাগশেষ থাকছে, মানে এর সঙ্গে 18। তাহলে 289 এর সঙ্গে 18 যোগ করে যে সংখ্যা আসবে সেই সংখ্যাটাকে 289 দিয়ে ভাগ করলে 18ই ভাগশেষ থাকবে। বোঝা যাচ্ছে? তার কারণ কি, এটার সঙ্গে এইটা কেটে দেবে, অর্থাৎ যদি আমি পরের লাইনটা করতাম 289/289 হতো প্লাস 18/289 হতো। এটা পুরোপুরি কেটে যাচ্ছে, ভাগশেষ থাকবে না। এই সংখ্যাটার উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি এটার চেয়ে ছোট হয় তাহলে সেটাই সবসময় ভাগশেষ থাকে। বোঝা গেছে? যদি এটার চেয়ে বড় হতো তাহলে এটা দিয়ে আরেকবার ভাগ করে নিয়ে ভাগশেষ বার করতে হতো। তাহলে আমি x এর মান দেখলাম 289 প্লাস 18। বোঝা গেছে? এবার এই সংখ্যাটাকে, অর্থাৎ যেটা x এর মান 289 প্লাস 18, এটাকে বলছে 17 দিয়ে ভাগ করা হলে y ভাগশেষ থাকবে। সেই y এর মান বা ভাগশেষের মানটা কত বলতে হবে। দেখো আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি, 289/17 প্লাস 18/17। তোমরা জানো 17 স্কোয়ার মানে হচ্ছে 289, অর্থাৎ এটা পুরো কেটে যাচ্ছে, এখানে কোনো ভাগশেষ থাকবে না, কেন পুরোপুরি বিভাজ্য। ভাগশেষ থাকবে এই জায়গায়। আমরা দেখছি 17 থেকে বড় ফিগার উপরে আছে 18, তাই 18কে 17 দিয়ে আবার ভাগ করে নাও। ভাগ করার পর আমাদের উত্তর আসছে 1, যেটা y।
দেখো শেষ আমরা কোন জায়গাটায় করছি, এই জায়গাটায় কিন্তু ক্যালকুলেশন আসল। এই জায়গায় এই যে 18 লিখেছি আমি, প্রথমে যদি দেখো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে 18কে 17 দিয়ে ভাগ করো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম লাইনে যে ভাগশেষ থাকবে সেটাকে বসাবো, বসিয়ে সেকেন্ড লাইনে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটাই আমাদের উত্তর হবে। কোনো একটি সংখ্যা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও 536, ভাজকটি নির্ণয় করো। এই অঙ্কটা WBP SI 2018 প্রশ্ন। কিভাবে করেছিল একটু আমায় বলো, এবং এই অঙ্কটা কতক্ষণের মধ্যে করতে পারছো সেটা দেখো, তারপর আমি দেখাবো অঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। অঙ্কটাকে আগে একটু বোঝো, কেন হঠাৎ করে ক্যালকুলেশন শুরু করে দেবে, অনেক বড় ক্যালকুলেশন হবে। আমি বললাম কি এটা এই সালের কোশ্চেন, তাহলে অপশন যেভাবে দিয়েছে আমরা সেই অপশনের হিসেবে অঙ্কটা করে নেব। একটা সংখ্যা দিয়ে, এটা দিয়ে অর্থাৎ এটা হচ্ছে ভাজক, এটা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ দেওয়া আছে। ভাগফল কত 76, ভাগশেষ কত 536। আমি যদি বলি এই সংখ্যাটাকে কি করে ফর্ম করা হচ্ছে, তোমরা বলবে ভাজকের সঙ্গে ভাগফল গুণ হবে, করে ভাগশেষ যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যায়। কি বললাম, এই সংখ্যাটা পাওয়া যাবে তখনই যদি ভাজক তার সঙ্গে এই ভাগফলটা গুণ করব, করে ভাগশেষ যোগ করব, করলে কিন্তু এই যে ভাজ্য যেটা আছে সেটা পাবো। এবারে দেখো এই ভাজ্য যেটা আছে তার একক স্থানে কি আছে, একক স্থানে আছে 8। তার মানে এই ক্যালকুলেশনটা করার পরে একক স্থানে অবশ্যই 8 আসবে। এবার একক স্থানে 8 আসবে কিরম করে, এখানে 6 দেখতে পাচ্ছি এটা যোগ হবে, এখানে কোনো একটা সংখ্যা থাকবে তার সঙ্গে 536 যোগ করব, করার পর যোগফল যেটা হবে তার শেষ ডিজিটটা 8 হবে। তুমি আমাকে বলো এর শেষ ডিজিট 6 আছে, 6 এর সঙ্গে এর শেষ ডিজিট কত হবে যেটাকে যোগ করলে 8 পাওয়া যাবে। তোমরা বলবি অবশ্যই 2 হতে হবে এখানে, তাই তো, তবেই 6 আর 2 8 কিন্তু শেষ ফিগারটা পাবো। এবারে আমরা দেখছি এই জায়গায় 2 আনতে গেলে ভাজকের সঙ্গে 76 গুণ করে 2 আসবে। আমাকে বলো এই ভাজক যেটা উত্তর চেয়েছে সেখানে কোন ফিগার থাকবে যাকে 6 এর সঙ্গে সেই শেষ ফিগারটা গুণ করলে 2 আসবে। বুঝতে পারছো, এখানে 76 এর শেষ ফিগার আছে 6, আমি ভাজকের শেষ ফিগার কি হবে যার সঙ্গে এই 6 কে গুণ করলে এই 2টা আসবে। তোমরা বলবে এইটা দু রকম হতে পারে, কি কি, একটা হচ্ছে 6 দুগুণে 12 2 হতে পারে, অর্থাৎ ভাজক যেটা আছে তার শেষ ফিগারটা 2 হবে, অথবা 6 7 42 শেষ ফিগারটা 2 হবে। বুঝতে পারছো, তাহলে এই জায়গায় 2 আসতে গেলে ভাজকের শেষ ফিগারটা নয় 2 হবে, নয় 7 হবে, তবেই 6 7 42 বা 6 দুগুণে 12 2 হবে। আমার টার্গেট কি, যে উত্তরটা বা ভাজকটা দেওয়া আছে তার শেষ ফিগার 2 বা 7 কোথায় আছে খোঁজা। এটা শেষ ফিগার 2 নেই, উত্তর হবে না। এটা শেষ ফিগার 7 আছে, এটা উত্তর হতে পারে। এর শেষ ফিগারে 2 বা 7 নেই, উত্তর হবে না। এর শেষ ফিগারে 2 বা 7 নেই, উত্তর হবে না। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার 2। বাই চান্স প্রশ্ন এক্ষুনি মনে আসছে, যদি 2 বা 7 থাকতো তাহলে যে কোনো একটাকে ক্যালকুলেশন করতে, সেটাই উত্তর মিললে উত্তর হতো, যদি সেটা উত্তর না মিলতো তাহলে আর একটা যে বাকি থাকবে সেটা হতো। আমি আবার বলছি অপশনগুলো ওইভাবেই দেওয়া আছে যেহেতু এইটা 2018 WBP SI এসছে। এর মান কত, তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে অপশানগুলো একটু দেখে নেবে। দেখো এখানে 0.412 আছে, এখানেও আছে, কিন্তু এখানে শুধুমাত্র 12 এর মাথায় বার, 12 এর মাথায় বার মানে কি 12 12 12 এইভাবে কিন্তু রিপিট করবে, 412 না, কিন্তু এটা 412 412 412 এইভাবে রিপিট করবে। এটা রেকারিং ডেসিমেলের অঙ্ক, বুঝতে পারছো। এবার আমরা এই যে জিনিসটা আছে এখানে 22.4 মাথায় বার আছে, এইটা মানে কি 4 এরপরে রিপিট হয়ে যাবে, কিন্তু আমরা কতবার সেই রিপিটটা লিখবো, বা এখানে মনে করো 11.567 আছে, 6-7 এর মাথায় বার আছে, অর্থাৎ 6-7 6-7 6-7 এইভাবে রিপিট হবে। প্রশ্ন থাকে যে আমরা কতবার রিপিট করব, সেটা বোঝার জন্য এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখবে কোথায় বার আছে। আমি দেখছি এখানে বার আছে সবচেয়ে বেশি 3, আর তারপরে আর কোথায় সবচেয়ে বেশি বার আছে, তোমরা বলবে দুটোর মাথায় আছে। এখানে দেখলাম 3টের মাথায়, এখানে দুটোর মাথায় আছে, অর্থাৎ 3 দুগুণে 6, 3টে আর দুটো, এই যে ফিগার পাচ্ছ 3 দুগুণে 6 ঘর, দশমিকের পর 6 ঘর অবশ্যই তোমায় করতে হবে। তুমি 6 যেটা আসে তারপরে আরো এক ঘর বাড়িয়ে নাও, বুঝতে পারছো এটা কত দূর যেতে মোটামুটি ভাবে এই হিসে। তাহলে দশমিকের পর আমরা এই 4টাকেই রিপিট করব 7 ঘর পর্যন্ত, 6 আরো এক ঘর এক্সট্রা রাখতে পারো, 3 4 5 6 7 ঘর পর্যন্ত রেখে দিলাম। এটার সঙ্গে যোগ আছে এইটা, আমি এটাকে লিখছি 11.5, 6-7টা রিপিট হয়েছে, অর্থাৎ 6-7 6-7 6-7, বুঝতে পারছো। এটাকে যোগ করার পর এইটা মাইনাস করব, আগে এটাকে যোগ করে নাও। 7 আর 4 11, 7 আর 4 11, 8 আর 4 12 2, 7 আর 4 11, 8 আর 4 12 2, 7 আর 4 11, 6 আর 4 10 0, হাতে রইল 1, 2 2 4, 2 আর 1 3, তাহলে 34.01 21 21 1 এটা আছে। এর থেকে বিয়োগ হবে এই ফিগারটা, আমি এটা লিখছি 33.59। দেখো 9 এর মাথায় বার আছে, তাই 9 যতগুলো আছে আমি এখানে লিখে দিলাম এই পর্যন্ত। এবারে আমি এটাকে কি করব, বিয়োগ করব। 9 এর 2 এ 11 1, 10 এর 1 11 1, 10 এর 2 এ 12 2, 10 এর 1 11, 10 এর 2 এ 12, 10 এর 1 11, 6 আর 4 10, 4 4 মিলে গেলে 0। এটা থেকে কি সুবিধে হবে, আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা রিপিট হচ্ছে। দেখো এখানে 12 12 12 এইভাবে রিপিট হয়ে গেছে, আমি দেখলাম 0.4 যেরকম আছে, কিন্তু 12টা বারবার রিপিট হচ্ছে, তাই 12র মাথায় বার থাকবে। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার 4। বোঝা গেছে, এইটা না, এটা 4 1 2 3টের মাথায় কিন্তু বার আছে। কোন স্কুলে বালকের সংখ্যার 1/10 অংশ এবং বালিকার সংখ্যার 1/4 অংশের মান সমান, আবার বালিকাদের সংখ্যার 5/8 অংশ বালকদের সংখ্যার 1/4 অংশের সমান হলে বালক ও বালিকার সংখ্যার অনুপাত কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো বালকের সংখ্যার 1/10 অংশ, আমি বালককে যদি বি দিয়ে লিখি, এর 1/10 অংশ, এবং বালিকার সংখ্যাকে আমি যদি জি দিয়ে লিখি, বালিকার সংখ্যার বলেছে 1/4 অংশের সমান, আমি 1/4 অংশের সমান করলাম। দেখো প্রশ্ন বলেছে বালক ও বালিকার সংখ্যার অনুপাত কত, আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি b/g = 10/4, এটা কাটো 5/2, বুঝতে পারছো। তাহলে বালক ও বালিকার সংখ্যার অনুপাত হচ্ছে 5:2, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। এবার বলবে এখানে যে ডাটা দিয়েছে তোমাদের এক্সট্রা আরো কিছুটা পড়ার জন্য দিয়েছে, আমি যদি প্রথম ডাটা থেকে উত্তরটা বার করতে পারি আমি দ্বিতীয় ডাটার দিকে যাব না। যদি কেউ দ্বিতীয়টাও করতে একই উত্তর আসতো, মনে করো এখানে বলেছে বালিকাদের সংখ্যার 5/8 অংশ সমান বালকদের সংখ্যার 1/4 অংশের সমান, কেটে দাও 4 2 8, তাহলে b/g এটা হচ্ছে 5/2। দেখো একই উত্তর। পরের প্রশ্ন, একটি কাঠবিড়ালি 120 মিটার দীর্ঘ কোনো গাছে প্রতি মিনিটে 6 মিটার ওঠে এবং পরের মিনিটে 4 মিটার নেমে যায়, কতক্ষণে এটি গাছের শীর্ষবিন্দুতে পৌঁছাবে? তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। এই অঙ্কগুলোর জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে রেখেছি, পারলে একটু ভিডিওটা দেখে নিও। কি বলা হয়েছে সেখানে, একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকবে এই অঙ্কগুলো প্যাটার্নের মতো, সেটা এখানে দেওয়া আছে 120 মিটার। এবারে দেখো আমরা এখানে প্রতি মিনিটে 6 মিটার উঠছে, তাই তো? আমরা উপর থেকে ওই 6 মিটারটাকে প্রথমে মাইনাস করে রেখে দেবো। খেয়াল রেখো এই পর্যন্ত। বাঁদরের বাঁদরামি বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু এরম যতগুলো অঙ্ক হয় করা আছে। 120 থেকে 6 যদি বাদ দিই, এই পর্যন্ত কত থাকবে? 114। আমি কাঠবিড়ালিকে বলবো তুমি ভাই 114 পর্যন্ত ওঠো। এখানে যদি উঠে যাও তাহলে কি করব, পরের মিনিটে ও তো উঠবে আবার, অর্থাৎ এই 1 মিনিট লাগবে এখান থেকে এখানে উঠতে, ওকে তো উঠতে হবে। তাহলে আমি কাঠবিড়ালিকে বলবো যে 120 উঠতে হবে না, প্রথম মিনিটে তুমি যেটা উঠছো সেটা উপর থেকে মাইনাস করে রাখো, অর্থাৎ 6 মাইনাস করে আমি বলবো তুমি ওঠো 114 মিটার। এবার দেখো কাঠবিড়ালি প্রথম মিনিটে 6 মিটার উঠছে, পরের মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে, তাহলে এই 2 মিনিটে সে 6 থেকে 4 বাদ দাও, 2 মিটার কিন্তু উঠছে। কেন 6 উঠছে 4 নামছে, মানে প্রতি 2 মিনিটে সে 2 মিটার করে উঠছে। বোঝা যাচ্ছে? এখানে একটা জিনিস খেয়াল রাখো, প্রথম মিনিটে উঠছে, সেকেন্ড মিনিটে নামছে। তাহলে আমি বলতে পারি যে বিজোড় সংখ্যাগুলোতে 1, 3, 5, 7 এই মিনিটগুলোতে সে উঠবে, এবং দ্বিতীয় মিনিট, চতুর্থ মিনিট, ষষ্ঠ মিনিটে সে কিন্তু নামবে, অর্থাৎ জোড় সংখ্যায় নামবে, বিজোড় সংখ্যায় উঠবে। সেই হিসেবে প্রতি 2 মিনিটে 2 মিটার কিন্তু উঠছে। কিন্তু আমি তো বলে রেখেছি ভাই তুমি 114 মিটার ওঠো, আমি বললাম কাঠবিড়ালিকে তুমি 114 ওঠো, এটা উঠতে তার কত সময় লাগবে? তোমরা বলবে এটাকে 57 দিয়ে গুণ করলে 114 আসে, তাহলে এটাকেও 57 দিয়ে গুণ করে আমি বলবো কাঠবিড়ালির সময় লাগবে 114 মিনিট এই জায়গা পর্যন্ত উঠতে। বোঝা গেছে? এবার দেখো 114 মিনিট এটা কি জোড় সংখ্যা হয়েছে, আমি কি বলেছিলাম জোড় সংখ্যায় নামবে, বিজোড় সংখ্যায় উঠবে। তাহলে 114 নম্বর মিনিটে সে কিন্তু নেমেছে, এর পরে মিনিটে সে কি করবে? উঠবে। সেই জন্য এই 6টাকে মাইনাস করে রাখা হয়েছিল। এর পরে মিনিটে, অর্থাৎ যেহেতু প্রতি মিনিটে 6 করে ওঠে, তাই এর পরের মিনিটে সে 6 এই একদম গাছের শীর্ষবিন্দুতে উঠে যাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত ব্যালেন্স উঠতে তার সময় লাগবে আরো 1 মিনিট। তাহলে এখানে 114 মিনিট লেগেছিল, এখানে আরো এক্সট্রা 1 মিনিট লাগছে, অর্থাৎ মোট সময় লাগবে 115 মিনিট, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, আবার 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল, পিতার বর্তমান বয়স কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। পিতা এবং পুত্র আছে, এটা হচ্ছে বর্তমান বয়স। বলেছে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল, পুত্রের বয়স যদি 1 থাকতো তাহলে পিতার বয়স ছিল 7, অর্থাৎ রেশিও ছিল 7:1। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। 5 বছর পরে মানে কি, বর্তমান থেকে 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ পুত্রের বয়স 1 থাকলে পিতার বয়স 3 হবে। এই রেশিওটা আর এই রেশিওটার মধ্যে মোট বছরের কত পার্থক্য? তোমরা বলবে এখান থেকে এই পর্যন্ত টোটাল বছর হচ্ছে 5, 5, 10 বছর, মাইনাস প্লাস দেখবে না, শুধুমাত্র ফিগারগুলো। 5 আর 5 বছরের ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি এখানে লিখবো, এখানেও লিখবো, এখানেও লিখবো। দুটো রেশিও এবং দুটো এইভাবে সংখ্যা পেলে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। সেটা কি, এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, করে ওই গুণফলগুলোকে বিয়োগ করব। 7 একে 7, 3 একে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, সেটা এখানে বসাবো। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, করে ওই গুণফলগুলো বিয়োগ করব। 3 10 30, 10 একে 10, 30 থেকে 10 বাদ দিলে 20, এখানে লিখবো বছর। তার কারণ
এই যে 5 5 10 বছরটা আমি এখানে লিখেছি, তাহলে 4 ইউনিটের ভ্যালু 20 বছর হলে 1 ইউনিটের ভ্যালু হবে 5 বছর। একের ভ্যালু 5 হলে আমি এখানে পাবো পিতার বয়স 5 7 35 বছর। বোঝা যাচ্ছে? কিন্তু চেয়েছে পিতার বর্তমান বয়স কত। 5 বছর আগে পিতার বয়স 35 ছিল, তাহলে এখন 5 অ্যাড করে দেবো, দিয়ে আমি বলবো 35 5 40 বছর। তাহলে এটা আমাদের উত্তর হবে পিতার বর্তমান বয়স 40 বছর। এখানে একটা জিনিস বলার আছে, কি, আমি সবসময় ক্রস প্রোডাক্টে রেশিওর প্রথম যে রেশিওটা আছে সেখানে বসিয়েই অঙ্ক করব, এই রেশিওতে বসিয়ে অঙ্ক করব না। তোমাদের মনে হতে পারে একের ভ্যালু 5 হলে এখানে যদি বসাই তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 5 15। বর্তমান থেকে 5 বছর যোগ করে এখানে 15 হয়েছে, তাহলে 5 বছর বিয়োগ করলে পিতার বয়স কিন্তু 10 চলে আসবে, যেটা কিনা ভুল উত্তর। তাই ক্রস প্রোডাক্টে একটা খারাপ দিক আছে, যদি মাথা ঠিক না থাকে আমরা এই রেশিওটাই বসিয়ে দিই, কখনো এই রেশিও না, প্রথম যে রেশিওটা থাকবে সেই রেশিওটাতে কিন্তু উত্তর হতে হবে। এখানেও একটা প্রশ্ন মনে আসবে, কি, আমি দেখবে যখন অঙ্ক করেছিলাম এই লাইনটাকে প্রথমে নিয়েছিলাম, এই লাইনটাকে পরে লিখেছিলাম, মনে আছে? প্রশ্ন আসবে যদি তোমরা প্রথম থেকে করো, কিছু আসে যায় না, প্রথম থেকে করলেও একই কথা থাকবে, রেশিও যেটা প্রথমে আসবে সেটাতেই হবে। যেমন আমি একটু দেখিয়ে দিই, যেরকম ছিল, আমি যদি প্রথম থেকে করি 5 বছর পরে, অর্থাৎ বর্তমান থেকে 5 বছর পরে কি ছিল, 3 গুণ ছিল, 1 থাকলে 3, আর 5 বছর আগে কি ছিল, 7 গুণ, অর্থাৎ 1 থাকলে 7, 5 5 10 বছরের গ্যাপ, এখানে আমি বসিয়ে দিলাম, 3 একে 3 7 একে 7, 7 থেকে 3 বাদ দিলে 4, 7 10 70 থেকে 10 একে 10 বাদ দিলে 60, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 15 বছর। তাহলে আমি এখানেই বসাবো, এখানে না। তাহলে এখানে পিতার বয়স হবে 3 15 45 বছর, একের বয়স 15 হলে 3 বয়স 45, এটা 5 বছর অ্যাড করার পর 45 হয়েছে, তাহলে বর্তমানে কত হবে, 5 বছর বিয়োগ করো, দেখো 40 বছর উত্তর আসবে। তখন কিন্তু আমি আবার বলবো এখানে বসাবে না, সবসময় প্রথম রেশিওটায় বসাতে হবে, এটা খেয়াল রেখো। এক্স ওয়াই এর 5 গুণ হলে ওয়াই এক্স এর তুলনায় কত শতাংশ কম। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এক্স ওয়াই এর 5 গুণ, এক্স ওয়াই এর 5 গুণ, তাহলে এক্স বাই ওয়াই আমি কি বলতে পারি, এক্স বাই ওয়াই হচ্ছে আচ্ছা, এক্স বাই ওয়াই 1/5, 5/1, সরি 5/1। এখানে বলেছে ওয়াই এক্স এর তুলনায় কত শতাংশ কম। দেখো এখানে বলেছে এক্স এর তুলনায়, এক্স কে তার মানে নিচে রাখতে হবে, লব আর হরের মধ্যে এক্স কে কিন্তু নিচে রাখতে হবে, যাকে তুলনা করবে। এক্স এর তুলনায় বলেছে, তাহলে আমি এক্স কে নিচে রাখবো, তাহলে এই রেশিওটাকে আমি উল্টে নিই, এটা আসবে 1/5, এক্স নিচে আছে, তাই এক্স এর তুলনায় ওয়াই এর কথা বলা হবে। বোঝা গেছে? এবারে দেখো যখন বলেছে এক্স এর তুলনায় কত শতাংশ কম, আমি দেখলাম ওয়াই বাই এক্স মানে হচ্ছে 1/5, এক্স যদি 5 হয় ওয়াই কিন্তু 1, এখানে চেয়েছে যে ওয়াই এক্স এর তুলনায় কত শতাংশ কম, আমি দেখছি এক্স যদি 5 হয় ওয়াই হচ্ছে 4 কম, খেয়াল রেখো 4 কম, এটা কিন্তু না, এটা ওয়াই 1 হলে এক্স এর মান 5, কতটা কম বলছো 4 কম, তাহলে 5-এ 4 কম, পার্সেন্টেজ বার করতে বলেছে, জাস্ট পার্সেন্টেজ বার, অর্থাৎ সেটা হবে 80%, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। এক দোকানদার 10 টাকায় 7টি পেন কিনে সেগুলি 40% লাভে বিক্রি করলে কোনো খরিদ্দার 10 টাকায় কতগুলি পেন ক্রয় করবে। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো দোকানদার 10 টাকায় কিনে নিয়ে আসছে,
খরিদ্দারকে 10 টাকাতেই পেন বিক্রি করছে, 10 টাকায় 7টা কিনেছে। আমায় বলো 10 টাকায় আমি 7 পিস কিনে এনে আমি যদি 10 টাকায় 7 পিস বিক্রি করে দিই, আমার তো কোনো লাভ বা লোকসান কিছু থাকবে না। কিন্তু বলেছে আমি লাভ করব। কতটা লাভ করব? 40% লাভ করব। তাহলে 10 টাকায় 7টা কিনে এনে 10 টাকায় আমাকে বিক্রি করতে হবে, এমন করে বিক্রি করতে হবে যাতে করে আমার লাভ হয়। আমি লাভ যদি করতে চাই তাহলে 10 টাকায় 7টা কিনে এনে 10 টাকায় 7টার কম বিক্রি করব, তবেই আমার লাভ হবে, তাই না? 7টা কিনে এনে যদি আমি 4টে 5টা 3টে বিক্রি করি তবেই তো প্রফিট হবে। কম বেচবো, যেটা নিয়ে আসবো তার থেকে কম বেচবো। কি বললাম? কম বিক্রি করবো। এখানে 40% লাভ বলেছে, বেস ফিগার হবে 100 সবসময়। লাভ বললে এর সঙ্গে যোগ করে আমি 140 লিখবো, ক্ষতি বললে এর থেকে বিয়োগ করে আমি কিন্তু এখানে লিখবো। বোঝা যাচ্ছে? এবারে তুমি কি বলছো? তুমি বলছো যে 10 টাকায় 7টা কিনে নিয়ে এসেছি কিন্তু বেচবো কম, কেন? আমাকে লাভ করতে হবে। যেহেতু আমি বলছি বেচবো কম, তাই এদের মধ্যে যেটা কম ফিগার বা ছোট ফিগার সেটা উপরে বসবে। যেটা বলবো আমি কম বলছি তাই কম ফিগারটা উপরে বসছে, আর বাকি ফিগারটা নিচে বসে। জাস্ট কাটো। অর্থাৎ আমাকে 10 টাকায় 5টা পেন বিক্রি করতে হবে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। এটার বর্গমূল নির্ণয় করো, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। বর্গমূল আমি বহুবার দেখিয়েছি, এখানে একটা বেসিক বলে দিই। আমি যদি এখানে 2 ইন্টু 2 বলি ইন্টু 3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে আর এখানে 3 থাকবে। আমি যদি বলি এই জিনিস থেকে আবার এই জিনিসে যাও, তুমি বলবি যে বাইরে যেটা আছে সেটা ডাবল করে দিলে ভেতরে চলে যাবে। অর্থাৎ আমি আবার এটা থেকে এটা ফেরত গেলে এই সংখ্যাটাকে দুবার কিন্তু ভিতরে লিখে দেবো। যেটাকে রুটের ভেতর নিয়ে যেতে চাইছি সেটাকে ডাবল লিখে দিলেই চলবে। বোঝা যাচ্ছে? এই কনসেপ্টটি এটা এখানে হবে 33 মাইনাস 4 রুট 35। বর্গমূল করার সময় এই যে রুটটা আছে এখানে একটা সংখ্যা দেওয়া থাকে, তারপরে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকে তারপরে একটা রুট থাকে। এই সংখ্যাটা যেন সবসময় 2 হয়, 2 এর বেশি এখানে রাখবে না। কি বললাম? 33 আছে, আমি এইটাকে আর একবার ভেঙে লিখছি যে এরম টাইপের আমি জিনিসটা ভাবতে চাইছি, কিন্তু টার্গেট হচ্ছে বাইরে শুধুমাত্র 2 থাকবে, অন্য কোনো সংখ্যা থাকবে না। এই 33 রাখলাম, এই 2 একটা রাখলাম। এই 2টাকে আমি যদি রুটের ভিতর নিয়ে যাই তাহলে কি হবে? 2 দুগুণে 4 রুটের ভেতর ঢুকে যাবে। একটু আগে বললাম এটা 2 আছে, 2 দুগুণে 4 ভিতরে ঢুকছে। এই 2টাকে আমি ভিতরে দিলে 2 দুগুণে 4 ভিতরে চলে যাচ্ছে। ভিতরে 35 ছিল, তার সঙ্গে 4 যদি চলে যায়, 35কে 4 দিয়ে গুণ করলে এটা আসছে 140, সেটা রুটের ভেতর চলে যাবে। যখন এরকম স্ট্রাকচার চলে আসবে, বাইরে 2 আছে, এখানে একটা রুট আছে, বাইরে একটা সংখ্যা আছে, এরকম যখন স্ট্রাকচার থাকবে তখন এই যে রুটের ভিতর যে সংখ্যাটা থাকবে তাকে এমন দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো যে দুটো সংখ্যার যোগফল এই সংখ্যাটা হবে। যেমন মনে করো 140কে আমি 28 ইন্টু 5 লিখতে পারি, 28কে 5 দিয়ে গুণ করলে 140 হয়। আবার এই দুটো সংখ্যাকে যোগ করলে সবসময় 33 হবে। এখানে চিহ্ন মাইনাস থাক বা প্লাস থাক তাতে কিছু আসে যায় না, কিন্তু সবসময় এই দুটো সংখ্যাকে যোগ করেই যেন এই সংখ্যাটা আসে। এখানে মাইনাস থাকলো কি প্লাস থাকলো তাতে কিছু আসে যায় না। আমি দেখলাম 28 আর 5 যোগ করলে 33 হয় এবং 28কে 5 দিয়ে গুণ করলে 140 হয়। এবার এখানে যে দুটো ফিগার পেলাম 28 আর 5 আমি এখানে বসাবো, এদের মাথায় রুট চাপাবো, এখানে যে চিহ্ন আছে এই মাঝখানে বসিয়ে দেবো। প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। বোঝা গেছে? 28 মানে কি 4 ইন্টু 7, 4 7 28, এটাকে এইভাবে লিখতে পারো। মাইনাস রুট 5, 4 এর রুট 2 এরকম করে বসিয়ে দেবে, মাইনাস রুট 5। এবার বর্গমূল করতে বলে তোমরা যেন সবসময় একটা প্লাস মাইনাস বাইরে থাকে। তাহলে আমাদের উত্তর হলো 2 রুট 7 মাইনাস রুট 5, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্নে বলেছে এ এবং বি যথাক্রমে এক্স ও ওয়াই থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করলো। এ এর গতিবেগ বি এর থেকে 20% বেশি। তারা পরস্পর মিলিত হওয়ার পরে যথাক্রমে 2.1-2 ঘন্টা এবং এক্স ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। এক্স এর মান কত? তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। এক্স আর ওয়াই দুটো পজিশন দেওয়া আছে, এখান থেকে এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, কোনো এক জায়গায় মিলিত হলো। মিলিত হওয়ার পরে যথাক্রমে, এই যে যখন যথাক্রমে বলেছে মানে এ, আমি প্রথমে এ এর কথা বলেছি তারপর বি এর কথা বলেছি, যাই যথাক্রমে শুরু হবে তাহলে বলবো এ, এই যে ব্যালেন্স যে ডিস্টেন্সটা ছিল মিলিত হওয়ার পর সেটা 2.1 ঘন্টা, অর্থাৎ 2 দুগুণে 4 রাখে 5-2 ঘন্টায় এখানে গেল। এবং এক্স ঘন্টায় মানে কি, বি এদিকে যাচ্ছিল তাহলে বি এখান থেকে এই পর্যন্ত এক্স ঘন্টায় গেছে, বলেছে এক্স এর মান নির্ণয় করো। আর একটা ডাটা দেওয়া আছে যে এ এর গতিবেগ বি এর থেকে 20% বেশি, অর্থাৎ বি এর স্পিড যদি 100 হয়, এ এর স্পিড 20 বেশি, অর্থাৎ কিনা 120। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একজন এদিক থেকে আসছে, একজন এদিক থেকে আসছে, মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পর যথাক্রমে এত ঘন্টায় পৌঁছাচ্ছে এবং এত ঘন্টায় পৌঁছাচ্ছে, এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করব, আমাদের সুবিধা হবে। এ এর স্পিড বাই বি এর স্পিড সমান √ওভার বি এর টাইম বাই এ এর টাইম। জাস্ট উল্টে যাবে, এ বাই বি করলে এখানে যেন বি বাই এ, এটা স্পিড এটা টাইম, বোঝা যাচ্ছে। এবারে দেখো আমরা এই জায়গায় এ এর স্পিড দেখতে পাচ্ছি 120, বি এর স্পিড 100, বি এর টাইম কত, দেখো বি যখন এদিক থেকে এদিকে আসছে তখন বি এর সময় লেগেছিল এক্স, কেন এদিকে বি আসছিল। আর এর সময় কত লেগেছিল 2.1 মানে 5-2 ঘন্টা, সেটা আমি এখানে বসিয়ে দেবো। এটাকে জাস্ট কাটবো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, এটাকে কি আসবে √2x/5। আমি যদি দুই দিকে স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার উঠে যাবে, 2x/5 হবে। আর এদিকে 6/5 আছে, ওটা স্কোয়ার হয়ে গিয়ে হবে 6 6 36 বাই 5 5 25, এটা কাটো, 5 5 25, এটা 18 দুগুণে 36। তাহলে এক্স এর মান কত আসছে 18/5, 18/5 মানে 3.3/5, এক্স এর মান 3.3/5, যেটা অপশন নাম্বার 3-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।